ত্রিনা আজ মামার বাড়ি এলো। কলকাতার এক কলেজে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করে। গরমের ছুটির জন্য কলেজ বন্ধ, তাই মামার বাড়ি। ত্রিনার বাবা থাকেন উড়িষ্যায়, ওনার ট্রান্সফারেবল জব, তাই কোনো জায়গায় 3 বছরের বেশি থাকতে পারেন না। সঙ্গে ওনার স্ত্রী থাকেন। একমাত্র মেয়ে ত্রিনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি করতে গেলে ওর পড়াশোনা ঠিক মতো হবে না, তাই ছোটবেলা থেকে ও মামার বাড়িতেই থাকে। গ্রামে বাড়ি হলেও মামার বাড়ি পাকা, কিন্তু বাড়ির সামনের রাস্তার অবস্থা খুব খারাপ। প্রায় শহর থেকে অনেকে আসে ওদের গ্রামে পিকনিক করতে, আর রাস্তার ওই গর্তে পড়ে গিয়ে আটকে যায় তাদের গাড়ি। সে বেশ মজার ঘটনা। যাদের গাড়ি আটকে যায় তারা তো কাঁদো কাঁদো, কিন্তু মামার ভীষণ মজা। মাঝে মাঝে মামা নিজেই গর্তগুলো আরো একটু বড় করে দেয়, যাতে শহরের বাবুদের গাড়িগুলো ওখানে আটকে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির আরোহীরা বেরিয়ে চেষ্টা করে গাড়িটাকে কি করে তুলবে, কিন্তু গর্তে পড়া গাড়ি কি অত সহজে তোলা সম্ভব? তখন উদ্ধারকর্তা হিসেবে মামা এসে হাজির। কি করেন বলুন তো? দেখে চালাতে পারেন না? এই আপনাদের জন্য গর্তগুলো ক্রমশ বড় হয়ে যাচ্ছে, আমরাও হাঁটা চলা করতে পারি না। না দাদা, দেখেই তো চালাচ্ছিলাম, পড়ে গেল গর্তে, দেখুন না যদি কিছু করা যায়। মামা তখন গম্ভীর স্বরে বলে উঠত, দাঁড়ান দেখছি। কথা বলার ধরন দেখলে কে বুঝবে যে উনি গর্ত ক্রমশ গভীর করে রেখেছেন লোককে ফাঁদে ফেলবে বলে। প্রতিবেশী 2-4 জন ঠিক করাই থাকতো। গাড়ি গর্তে পড়লেই মামা ওই গাড়ির হর্ন বেশ কিছুক্ষণ বাজাতে লাগতো, আর তখনই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিত গাড়িটাকে তোলবার জন্য। এরপর দরদাম। মন্দ হতো না ইনকাম, তবে এটাই মামার একমাত্র ইনকাম নয়। একটা মুদিখানার দোকান ছিল, সেবার ওই রকমই একটা গাড়ি রাস্তায় আটকে গেল। শত চেষ্টা করে গাড়িটা তুলতে না পারায় অবশেষে মামার শরণাপন্ন। মামা নিজের পদ্ধতিতে গাড়িটাকে উদ্ধার করে পাওনা গন্ডা বুঝে নিল। গাড়ির আরোহীরা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তাদের মধ্যে একজন মামাকে বলল, মামা একটু চা পাওয়া যাবে? মামা কোনো কিছুই হাতছাড়া করে না, বলল, হ্যাঁ আসুন। গাড়িটাকে সাইড করে, এই আমার নিচের ঘরে বসুন, আমি চা করে আনছি। ওরা মোট 5 জন ছিল, বিজয়, অলোক, শ্যামল, পিন্টু আর মলয়। মামা চা নিয়ে ঘরে ঢুকে সবাইকে দিল। তা বাবু, অনেক দূর থেকে আসা হচ্ছে বুঝি? শ্যামল, হ্যাঁ দাদা। মামা জিজ্ঞাসা করলো, এদিকে কার বাড়িতে আসা হয়েছে? শ্যামল বলল, শুনেছি এখানে সুন্দর নদীমোহনা আছে, তাই ভোরবেলায় রওনা দিলাম। তাও আস্তে আস্তে 7টা বেজে গেল। আচ্ছা দাদা, এখানে খাওয়া থাকার কোনো ব্যবস্থা আছে? মানে একটু রেস্ট নিয়ে খেয়ে মোহনার দিকে যাব, আবার বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মামা বলল, সে ব্যবস্থা হয়ে যাবে, তাও আমি একটু ত্রিনাকে জিজ্ঞাসা করে নিই। ও একটু সাহায্য করলে আমি সমস্ত ব্যবস্থা করে নেব। শ্যামল ওদের 5 জনের মধ্যে একটু বেশি পারদর্শী, সব বিষয়ে ওই সিদ্ধান্ত নেয়। অনেকক্ষণ ধরে মামা নিচের ঘরে কি করছে এই ভেবে ত্রিনা ওপর থেকে নেমে এলো। কি করছো মামা? বাজার যাবে তো? মামা বলল, হ্যাঁ যাবো তো, কিন্তু এই বাবুরা দুপুরে সীমানায় ঘুরতে যাবে, তার আগে এখানে খাওয়া দাওয়া করবে। তুই একটু রান্না করে দিবি? শ্যামল বলল, খুব উপকার হয়, তাহলে এখানেই খাওয়া দাওয়া করে নিতে পারি। ত্রিনা বলল, মামা যা ভালো বুঝবে, আমি আর কি বলবো, আমি তো কলকাতায় চলে যাব। শ্যামল বলল, তুমি কলকাতায় কেন? চাকরি করতে? ত্রিনা বলল, না, পড়াশোনা করতে। আমার কম্পিউটার কোর্স আর 3 মাস করলেই হয়ে যাবে, তারপর চাকরি করব। শ্যামল বলল, আমিও কলকাতায় ব্যবসা করি, আমার অনেক পরিচিতি আছে। তুমি কলকাতায় এলে আমার সঙ্গে যোগাযোগ করো।
আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। ওরা 5 জন ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল মোহনার দিকে। তৃণার গরমের ছুটি শেষ, হোস্টেলে ফিরতে হবে। মাথায় শুধু ঘুরছে কলকাতায় গিয়ে শ্যামলের সঙ্গে যোগাযোগ করবে, আর তাহলেই চাকরি হয়ে যাবে। সেই মতো কলকাতায় দেখা করলো শ্যামলের সাথে। তৃণাকে দেখে শ্যামল প্রথমে অবাক হয়ে যায়। এই সেই তৃণা যাকে গ্রামে দেখেছিলাম? একে তো চেনাই যাচ্ছে না। সাজগোজ পোশাক একদম অন্যরকম, বেশ সুন্দরীও তো। শ্যামলের তৃণাকে দেখে বেশ ভালোই লাগলো। মনে মনে ভাবলো, ওর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ালে খারাপ হয় না। শ্যামল তৃণাকে সময় দিতে থাকে, ফোনে কথা বলে। দেখতে দেখতে তৃণার কম্পিউটার কোর্স শেষ হয়ে যায়। তৃণা শ্যামলকে বলে, এবার আমার চাকরির ব্যবস্থা করে দাও। শ্যামল বলল, চাকরি করে কি হবে? তুমি তো আমার ঘরে রাজরানী হবে। তৃণা বলল, মামা আমাকে তোমার সাথে বিয়ে দেবে না। তুমি কি করো তাও তো আমি জানি না। শ্যামল বলল, আমি ব্যবসা করি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, তুমি রানী হয়ে থাকবে। আমি তোমার মামার সাথে কথা বলবো। তৃণার রেজাল্ট বের হলো। আজ তৃণা হোস্টেল ছেড়ে বাড়ি ফিরবে। শ্যামল বলল, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসতে যাব, আর মামাকে আমাদের বিয়ের কথা বলে আসব। শ্যামল তৃণার মামার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিল, আর কলকাতায় শ্যামলের বাড়ি আসার জন্য নিমন্ত্রণ করে আসলো। কয়েকদিন বাদে তৃণার বাবা মা মামা শ্যামলের বাড়ি এসে ঘুরে গেল, আর ওদের বিয়ের কথাবার্তা পাকা করে গেল। শ্যামল সামাজিকভাবে বিয়ে করা পছন্দ করে না, তাই রেজিস্ট্রি করে বিয়ে করবে। আর সেই দিন শ্যামলের বাবা মা থাকবেন, ওনারা ছেলের পছন্দের অমত করবে না। সেইভাবেই কথাবার্তা হলো। একদিন শ্যামল আর তৃণা গিয়ে রেজিস্ট্রি অফিসে বিয়ের ফর্ম ফিল আপ করে এলো। ম্যারেজ রেজিস্টার 3 মাস বাদে একটা নির্দিষ্ট দিনে ওদের দুই পক্ষের সাক্ষী সমেত আসতে বলল। তৃণার গ্রাম থেকে বাবা মা আর মামা এলেন। কথা ছিল শ্যামলের বাবা মা আসবেন, কিন্তু তারা এসে পৌঁছতে পারলেন না। সেই জায়গায় শ্যামলের দুই বন্ধু সাক্ষী হিসেবে সই করলো। সবাই বিয়ের কাজ মিটিয়ে শ্যামলের বাড়ি পৌঁছলো। সামনেই বড় হল ঘরের মতো ড্রয়িং রুম, সেখানে সবাই বসলো। খাওয়া দাওয়া হলো, কিন্তু কেমন যেন চুপচাপ। তৃণার মামা কয়েকদিন থাকার পরে ফিরে গেলেন গ্রামে, আর বাবা মা উড়িষ্যায় নিজের কাজে। শ্যামলের বাড়িতে কাজের লোক আছে, কিছুই করতে হয় না তৃণাকে। একজন সব সময় মাসি থাকে, সেই সব সময় তৃণাকে চোখে চোখে রাখে। কি লাগবে, কি খাবে, কোথায় যাবে, সব কিছুই মাসি। তৃণার ঘর থেকে বের হবার কোনো প্রয়োজনই হতো না, শুধু বলতে যতক্ষণ। শ্যামল বাড়ি ফিরলে মাসি নিজের কাজে চলে যেত। তবে বেশিরভাগ সময়ই শ্যামল বাড়িতে থাকতো। তৃণা শ্যামলের এই বন্ধুদের প্রায় বাড়িতে আসতে দেখতো। সবাই বসে কথাবার্তা বলতো, আবার চলে যেত। শ্যামলের বন্ধুরা তৃণাকে চিনলেও তারা তৃণার সঙ্গে কথাবার্তা বলতো না। তৃণা কিছু বলতে গেলে ওরা এড়িয়ে যেত। শ্যামল ও তৃণাকে ওদের সঙ্গে কথা বলতে বারণ করত। এই বারণ করার জন্য তৃণার মনে সন্দেহ দানা বাঁধে। ভাবে কেন মাসি তাকে সব সময় ঘিরে থাকে। মাসি চলে গেলে শ্যামল, কি যেন এরা লুকোচ্ছে, কৌতূহল বাড়তে থাকে। একদিন তৃণা দুপুরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। মাসি ওই ঘরের সামনের বারান্দায় শুয়েছিল। হঠাৎ তৃণা একটা ট্যাক্সি এসে দাঁড়ালো বুঝতে পারলো। তৃণা আস্তে আস্তে মাসির পাশ দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। দেখলো শ্যামল ট্যাক্সির সামনে দাঁড়িয়ে, আর বিজয় ছোট ছোট দুটো বাক্স নিয়ে ট্যাক্সিতে উঠে পড়লো। ট্যাক্সি চলে গেল। শ্যামলও নিজের গাড়ি নিয়ে ট্যাক্সির পিছন পিছন গেল। তাহলে এই বাড়ির পিছনে কি কোনো কারখানা আছে? দেখতে হবে, কিন্তু দেখবো কখন, কিভাবেই বা দেখবো? কদিন অপেক্ষা করার পরে সুযোগ মিলে গেল।
সেদিন খাওয়া দাওয়ার পর ত্রিনা নিজের ঘরে বিশ্রাম নিতে আসে। পিছন পিছন মাসিও আসে। এতদিনে ত্রিনা আর মাসির মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মাসি না পেরে ত্রিনাকে বলল, বৌদিদি, আজ আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তোমার কাছে কোনো ওষুধ আছে? ত্রিনা জানে ব্যথার ওষুধ খেলে ঘুম ভালো হয়। ত্রিনা বলল, হ্যাঁ মাসি, আছে, তোমার দাদাবাবু খায়, আমি তোমাকে দিচ্ছি। তুমি আজ ঘরে এসে আরাম করে ওষুধটা খেয়ে ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখবে তোমার মাথা ব্যথা কমে গেছে। মাসি ওষুধটা খেয়ে ত্রিনার ঘরে শুয়ে পড়ল। খানিক বাদে মাসির নাক ডাকার শব্দ পেয়ে ত্রিনার ঘর থেকে বেরিয়ে নিচে নেমে বাড়ির পিছন দিকে গেল। দেখলো একটা বড় ঘর, দরজাটা শিকল দিয়ে বন্ধ। আস্তে করে শিকল খুলে ভেতরে ঢুকে দেখলো, এ কি, এগুলো কি? সাদা সাদা প্যাকেটে মোড়া। প্যাকেটের গায়ের লেখা দেখে বুঝতে পারলো এগুলো নেশার জিনিস। তাহলে শ্যামল নিষিদ্ধ ড্রাগের ব্যবসা করে? এগুলো খেয়ে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমি সেই পয়সায় আরাম করছি? না, এ তো পাপের টাকা, এই টাকা ভোগ করাও পাপ। ত্রিনা দরজা বন্ধ করে উপরে উঠে আসলো। কাউকে কিছু বলল না বা কাউকে বুঝতেও দিল না যে ও সব জানতে পেরেছে। কয়েকদিন বাদে শ্যামলকে বলল, আমি কদিনের জন্য মামার বাড়ি যাব, অনেক দিন মামাকে দেখিনি, ঘরে বন্দি থাকতে আর ভালো লাগছে না। শ্যামল বলল, মামার বাড়ি কেন, চলো অন্য কোথাও ঘুরে আসি। টিনা বলল, এখন মামার বাড়ি যাই, তারপর ঘুরে এসে তুমি আর আমি অন্য কোথাও যাব। শ্যামল ত্রিনাকে মামার বাড়িতে ছেড়ে আসলে ত্রিনা মামাকে সমস্ত ঘটনা বলে। তারপর তারা দুজনে স্থানীয় থানায় সবকিছু জানায়। সেই থানার পুলিশ কলকাতায় যোগাযোগ করে শ্যামলের বাড়িতে অতর্কিতে হানা দিয়ে সমস্ত নেশার জিনিস বাজেয়াপ্ত করে আর শ্যামলের জেল হয়। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও, শেয়ার করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।